সেদিন রাত ৯টায় আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো। রিসিভ করতেই কে যেন বলল, আমার স্বামী অ্যাক্সিডেন্ট করেছে। সে ঠিকানা বললেই আমি বাড়ি থেকে বেরিয়ে দৌড়ে সেখানে চলে যাই। কথাটা খুব শান্তভাবেই বলল বৃষ্টি। তার ডিফেন্স লয়ার ফারহান রেজভি বলে ওঠে, ওখানে গিয়ে কি দেখলেন? কিছু না, সব ঠিকঠাক। রাতকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, জানতে পারি তারা বন্ধুরা মিলে ডিনারে গেছে। কি বললেন? সেদিন আপনার স্বামী বলল সে ডিনারে গেছে বন্ধুদের নিয়ে। আচ্ছা, সে কি আগেও এমন বন্ধুদের সাথে ডিনারে যেত? হুম, মাঝে মাঝে যেত। ও, তো এসব আমাকে আগে বলেননি কেন? আসলে আমি খুব ভয়ে ছিলাম, কোর্টেও কিছু বলতে পারিনি। আচ্ছা, বর্ষাকে কে মারতে পারে? আপনার কাউকে সন্দেহ হয়? আমি জানি না, আমি শুধু জানি আমি আপুকে মারিনি। বর্ষার বাবা মায়ের সামনে বসে আছে ফারহান রেজভি। আচ্ছা, খুনের দিন রাতে বর্ষা কোথায় ছিল বা কোথায় গিয়েছিল? সেদিন রাত ৮টার সময় ঔষধ আনতে গিয়েছিল এই পাশের মেডিসিন শপ থেকে। তারপর আর ফেরেনি। ফোনটা বন্ধ পেলাম, আর আত্মীয়দের বাসায় ফোন দিলেও শুনি বর্ষা কারো বাড়ি যায়নি। পাশের মেডিসিন শপ? হুম। ফরহান রেজভি আর তার পিএ অধীরকে বলল, চলো আপাতত এটা জানতে পেরেছি যে বর্ষা তখন কোথায় গিয়েছিল। ওখান থেকে কিছু পাওয়া যাবে নিশ্চয়ই। আসসালামু আলাইকুম ভাইয়া, আমরা ৩ মার্চ রাত ৮টার পর থেকে আপনার দোকানের সামনের সিসিটিভি ফুটেজটা দেখতে চাই। কারণটা জানতে পারি নিশ্চয়ই? দেখুন, এটা একটা খুনের কেস। স্যার, ওই দিন সন্ধ্যা ৭টার সময় আমরা সব বন্ধ করে ফেলেছিলাম। আমার ওয়াইফ অসুস্থ ছিল তাই। ফুটেজ তো আর আপনাদের সাথে বাড়ি নিয়ে যাননি, তাই না? আমরা সেই সময়ের ফুটেজটা দেখতে চাই। ওকে স্যার। ইন্সপেক্টর কামরুল হাসান ও ফারহান রেজভি বসে আছে একসাথে। ফুটেজে দেখা যাচ্ছে একটা ছেলে বৃষ্টিকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। ছেলেটার সম্পর্কে খোঁজ নিয়েছি আমি। ছেলেটার নাম প্রিকি। বাবা নেই, মা আর তার এক ভাই নিয়েই তাদের পরিবার। শুনলাম তার মায়ের 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে। আর্থিক অবস্থাও খারাপ। মিরপুরেই ছেলেটার বাড়ি। ছেলেটার সাথে বর্ষার কি শত্রুতা থাকতে পারে, নাকি টাকার জন্য এসব করেছে? সেটা তো ছেলেটাকে ধরলেই জানা যাবে। রাত 2টার সময় প্রিকিকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে অবশেষে প্রিকি স্বীকার করে নিল যে খুনটা সেই করেছে, তবে কারো কথায়। তার মায়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, তাই এই পথ বেছে নিতে বাধ্য হয়েছে সে। কিন্তু কে সে যার কথায় বর্ষাকে মেরেছে প্রিকি, তা এখনও বলেনি সে। ইন্সপেক্টর কামরুল হাসান হাত থেকে লাঠিটা ফেলে হতাশার নিঃশ্বাস ছেড়ে ক্লান্তিতে ফ্যানের নিচে গিয়ে বসে। প্রিকির সামনে চেয়ার নিয়ে বসে আছে ফারহান রেজভি। দেখো প্রিকি, তুমি কিন্তু এখন খুব ভালোভাবেই ফেঁসে গেছো। এটাও প্রমাণিত হয়ে গেছে যে খুনটাও তুমিই করেছো। দেখো, তোমার ফ্যামিলিতে তোমার মা ও তোমার ছোট ভাই আছে। তুমি চলে গেলে তাদের কি হবে? তার চেয়ে ভালো তুমি কার কথায় খুনটা করেছো তার নামটা বলে দিলে তোমার সাজা কিছুটা কম হতে পারে। তোমার অবস্থাটা চিন্তা করো। আমি তার নাম বলবো না, কিন্তু আপনাদের একটা ধাঁধা দিতে পারি। আপনাকে এই ধাঁধার উত্তর খুঁজে তাকে বের করতে পারলেই আমি আদালতে সব সত্যি বলে দেব। কেমন ধাঁধা? ধাঁধাটা হলো, আমার হত্যার পর আমার লাশটা নিজের জায়গাতে পুঁতে দিস না। ওরে হত্যাকারী, কৌতূহলী লোকদের নিজেদের বাড়িতে ডেকে আনিস না, না হলে পৃথিবীর মানুষ আমার লাশ খুঁজতে খুঁজতে তোকে ও তোর অপরাধগুলো ঠিকই খুঁজে বের করে ফেলবে। এটা কেমন ধাঁধা? এটা আপনাকে খুঁজে বের করতে হবে। আমি তার ব্যাপারে আপনাকে বলেই দিয়েছি। ওকে, থ্যাঙ্কস। রাত ও রিদ বসে আছে ফারহান রেজভির সামনে। রাত গম্ভীরভাবে বলল, ছেলেটা কি বলল? সে বলল, আমার হত্যার পর আমার লাশটা নিজের জমিতে পুঁতে দিস না রে হত্যাকারী, কৌতূহলী লোকদের নিজের বাড়িতে ডেকে আনিস না, তাহলে পৃথিবীর মানুষ আমার লাশ খুঁজতে খুঁজতে তোকে ও তোর অপরাধ দুটোকেই খুঁজে বের করে ফেলবে। এটার মানে, মিস্টার রাত সাহেব, প্রিকি এটা আমাদের একটা ধাঁধার মতো দিয়েছে। এটার মাধ্যমেই আমাদের আসল খুনিকে বের করতে হবে, তাহলেই ওসব সত্যিটা বলে দিবে। তো বের করতে পারলেন? আমি একটা উত্তর খুঁজে বের করেছি। সে বলল, হত্যার পর লাশটা নিজের জমিতে পুঁতে দিস না। তাহলে লাশটা যদি বর্ষারই হয়, তাহলে বর্ষার লাশটা কোথায় ফেলে আসা হয়েছে? রাস্তার পাশে একটা বড় লিচু বাগানে। আর ওই বাগানটা হলো বর্ষার বয়ফ্রেন্ড মিস্টার তিহান সাহেবের, যিনি আপনাদের সাথে মামলায় লড়ছে। কিন্তু আমার আইডিয়াটা যদি সত্যি হয়, তাহলে একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে।
বর্ষা তিহানের গার্লফ্রেন্ড হওয়া সত্ত্বেও কেন তাকে মেরেছে, আর সেই খুনের দায় মিসেস বৃষ্টির ওপরই বা কেন চাপাতে চাইছে? রাতের কাছে এখন সব জলের মতো পরিষ্কার, কারণ তিহানের সাথে বর্ষা পালিয়ে যাওয়ার পরেও তিহানের ব্যাপারে কি যেন জানতে পেরে তাকে ফেলে চলে এসেছে বর্ষা। আর তিহান বিয়ে করতে চাইছিল আমার বোন আরশিকে, বিয়েটাও ভেঙে দিয়েছে বৃষ্টি। তিহানের ব্যাপারে সব বলে দিয়েছে সবাইকে। হতে পারে এটাই বৃষ্টির প্রতি তিহানের ক্ষোভ। তিহানের বাড়ি ঘিরে ফেলে পুলিশ। তখন রাত ৩টা, কয়েকজন পুলিশ দিয়ে ঘুমের মাঝে অ্যারেস্ট করে তিহানকে। এবার সবার সামনে বেরিয়ে আসে আসল সত্যিটা, যে খুনটা তিহানই করিয়েছে। বর্ষাকে মেরে বৃষ্টিকে ফাঁসিয়ে দিয়েছিল, কারণ বৃষ্টির কারণে তার বড় একটা প্ল্যান নষ্ট হয়ে গেল। আর তা হলো আরশিকে নিয়েই। তিহান চেয়েছিল আরশিকে বিয়ে করে ব্ল্যাকমেল ও কৌশলে সব নিজের করে নিতে, কারণ রাতের বাবা ও তিহানের বাবা দুজনেই কারো থেকে কেউ কম নয়। কিন্তু তার প্ল্যানটা সাকসেস হলে আরও শীর্ষে পৌঁছে যেত তাদের বিজনেস। কিন্তু সব নষ্ট করে দিল বৃষ্টি। অবশেষে সত্য প্রকাশ পাওয়ার পর ছাড়া পেল বৃষ্টি। অবশেষে অনেকদিন পর নিজের বাড়িতে ফিরছে বৃষ্টি। সারা রাস্তায় বৃষ্টির সাথে কোনো কথা বলেনি রাত। পেছনে বৃষ্টির সাথে বসে আছে রাত। সামনে ড্রাইভিং করছে হৃদ, পাশে আরশি। রাতের বাবা, হৃদের বাবা ও বৃষ্টির বাবা তারা আসছে পেছনের গাড়িতে। গাড়িতে চুপচাপ শ্রাবণকে কোলে নিয়ে বসে আছে বৃষ্টি, আর বিষণ্ণ মনে বাইরের দিকে তাকিয়ে আছে রাত। বাসায় ফিরতেই বৃষ্টিকে নিয়ে ঘরে ঢুকে রাত্রি চৌধুরী ও হৃদের মা রুবিনা ও বৃষ্টির মা সালেহা বেগম। বাসায় ফিরতে এই মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন সালেহা বেগম, যেন বড় মেয়েকে হারিয়েও এত দুঃখ পায়নি যতটা খুশি হয়েছে এখন সে। বৃষ্টিকে একটা গোলাপি রঙের শাড়ি দিল রাত্রি চৌধুরী। ফ্রেশ হয়ে এই শাড়ি পরে আমার সামনে আসবে, যাও ফ্রেশ হয়ে আসো। আধা ঘন্টা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো বৃষ্টি। গায়ে তাওয়াল পেঁচিয়ে আয়নার সামনে বসে সে। এই কয়েকদিনে কত পরিবর্তন হয়ে গেছে সে। তখনই খেয়াল করলো বারান্দায় দাঁড়িয়ে আছে রাত। বৃষ্টি ধীরে তার পাশে গিয়ে দাঁড়ায়। বাইরে অন্ধকার, চুপচাপ দাঁড়িয়ে আছে রাত। বৃষ্টির সাথে কোনো কথা বলছে না সে। বৃষ্টি রাতের পাশে দাঁড়িয়ে বলে ওঠে, আমার উপর কি রাগ করে আছেন আপনি? আমার সাথে কোনো কথাই বলছেন না যে? হুট করে বৃষ্টিকে জড়িয়ে ধরে রাত, যেন গভীর এক শূন্যতার নদী শুকিয়েছিল রাতের মন জুড়ে। আর তাই মুহূর্তেই বৃষ্টি তার সর্বোচ্চ বর্ষণে ভরিয়ে তুলবে নিমেষেই। 30 মিনিটেরও অধিক সময় জড়িয়ে ধরে আছে একে অপরকে। হৃদ সোফায় বসে আছে আর সময় দেখছে। 10 মিনিটের কথা বলে রাত রুমে গেল। সেই 1 ঘন্টা পার হয়ে গেলেও এখনো বের হওয়ার নামগন্ধ নেই। ইস, বড্ড মায়া হচ্ছে তার জন্য। কিভাবে যে এতদিন পার করেছে কে জানে। আহারে বেচারা। পাশ থেকে আরশি এসে বসে তার পাশে। একটু নরম সুরে হৃদকে বলে ওঠে, ওগো কি ভাবছে এভাবে বসে বসে? ইস, আজ দিনটা যদি তোর আর আমাদের হতো। আরশি একটু অবাক হয়ে তাকায় হৃদের দিকে। হুট করে হৃদ লাফ দিয়ে উঠে বলে, কিরে আরশি, তুই আমায় ওগো বললি কেন? কোন দিক থেকে আমি তোর ওগো লাগি? তুমি কি ভাবছিলা আবার বলো তো? মাথাটা প্রচুর ধরে আছে রে আরশি, টিপে দেব? তোকে বলেছি আমি সবসময় শুধু গায়ে হাত দেওয়ার অজুহাত খুঁজিস। যা, আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আয় তো। আরশি একটু অভিমানী কণ্ঠে বলে ওঠে, পারবো না, তোমার পানি তুমি এনে খাও। হৃদ এবার বরাবর দৃষ্টি নিক্ষেপ করে আরশির দিকে। জিভে একটা ছোট্ট কামড় দেয় আরশি। মানে আমি যাচ্ছি তো। রান্নাঘরে চৈতি আর মা রান্না করছে। আরশি ওখানে গিয়ে কিছুটা সময় পার করলো তাদের সাথে। তার কাছে যে কেউ একজন কিছু চেয়েছে তাও হয়তো ভুলে গেছে সে। হঠাৎ আরশির মনে পড়লো হৃদ ভাইয়া তো 1 গ্লাস পানি দিতে বলেছিল সে অনেকক্ষণ আগে। জিভে একটা ছোট্ট কামড় দেয় আরশি। হাত দিয়ে মাথায় একটা হালকা করে চটি মেরে হাঁটা ধরে আরশি। আজ তোর খবর আছে রে আরশি। ভাবতে ভাবতে পানি নিয়ে হাঁটা ধরে আরশি। দেখে হৃদ নেই, হয়তো রুমে চলে গেছে। আরশি পানি নিয়ে রুমে প্রবেশ করলে দেখে রুমেও কেউ নেই। কিছুক্ষণ আগে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করেই। স্তব্ধ পরিবেশ, গাছপালাও তেমন নড়ছিল না। মোটামুটি গরমও ছিল বটে, কিন্তু হুট করে শুরু হলো বৃষ্টি। আরশি পানির গ্লাসটা হাতে নিয়ে ব্যালকনির দিকে তাকাতেই দেখে হৃদ পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে ওখানে। বাইরের বৃষ্টির ফোঁটার সাথে ঝাপটা বাতাসে স্নিগ্ধ চুলগুলো উঠছে তার। আরশি হৃদের কাছে যেতেই থমকে যায়, কারণ বিছানায় হৃদের পড়ে থাকা মোবাইলটায় একটা মেসেজের শব্দ কানে এলো তার। কৌতূহলী দৃষ্টিতে ফোনটা হাতে নিল আরশি।
দেখে ওই দিন হৃদের পাশে আসা মেয়েটার মেসেজ, যাকে হৃদ আরশির সামনে নিজের গার্লফ্রেন্ড বলে সম্বোধন করলো। কিন্তু ওই দিন বিষয়টা ফাজলামির দৃষ্টিতে দেখে এই ব্যাপারে হৃদকে আর কিছু জিজ্ঞেস করেনি সে। আরশির চোখ হৃদের ফোনের স্ক্রিনে আটকে আছে। দেখেছো বাইরে কত সুন্দর আকাশ, তার সবটা বৃষ্টিকণা দিয়েই ভরিয়ে তুলছে প্রকৃতিকে। ঠিক ওইভাবে ভালোবাসার বৃষ্টিকণায় তুমি কি ভরিয়ে দেবে আমায়? তোমার ভালোবাসার বৃষ্টিকণা জমে বিশাল সাগরে পরিণত হবে, আর সেই সাগরে আমি বারবার ডুবে মরতে চাই। জানো, আজ এই বৃষ্টি ভেজা রাতে বড্ড একা মনে হচ্ছে নিজেকে। বাবা মাও বাসায় নেই, সেই বিকেলে ছোট ফুপির বাসায় গেছে। এখনও বাসায় শুধু আমি একা। আজ একটু বেশি একাকিত্বে ভুগছি আমি। তুমি চলে আসো না এই একাকিত্ব দূর করে ভালোবাসার জালে মুড়িয়ে নিতে আমায়। আজ এই রাতটা হবে শুধু তোমার আর আমার। আরশির এক হাতে গ্লাস, অন্য হাতে ফোন। মেসেজটা পড়েই যেন শকড হয়ে দাঁড়িয়ে আছে আরশি। মুহূর্তে চোখ দুটি ভিজে উঠেছে তার, যেন কাঁদতে চেয়েও পারছে না সে। সারা শরীর রীতিমতো কাঁপছে তার। হাত থেকে পানির গ্লাসটা ফ্লোরে আছড়ে পড়ে কয়েক টুকরো আকারে ধারণ করলো। পানিগুলো ছড়িয়ে ছিটিয়ে গেল চারদিকে। এই বৃষ্টির শব্দের মাঝেও কাঁচ ভাঙা শব্দটা ঠিকই কানে এলো হৃদের। রুমে আসতে দেখে আরশি তাড়াহুড়ো করে ফোনটা বিছানায় রেখে চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে গেল রুম থেকে। হৃদ হা হয়ে তাকিয়ে আছে তার দিকে। এই মেয়ের আবার কি হলো? হৃদ দ্রুত হেঁটেই ফোনটা হাতে নিতেই চক্ষু যুগল বড় বড় আকার ধারণ করে ফেলে তার। রাগে চোখ মুখ লাল হয়ে আসছে ধীরে ধীরে। রাগে হাত পা কাঁপছে তার। ইচ্ছে করছে এই মুহূর্তেই ফোনটা আছাড় মেরে টুকরো টুকরো করে ফেলতে। ওদিকে আরশি দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে নেয়। বিছানায় পড়ে বালিশে মুখ গুজে কাঁদতে থাকে সে। এদিকে রাগে ফোঁসফোঁস করতে করতে তৃণার নাম্বারের সাথে সাথেই ফোন দেয় হৃদ। তৃণা ফোন ধরছে না দেখে রাগে হৃদ অস্থির হয়ে ওঠে। তৃণার বাচ্চা ফোন ধর। অবশেষে দুইবার ফোন দিতেই রিসিভ করলো তৃণা। তৃণা ফোন ধরতে হৃদ এক নিঃশ্বাসে অনেকটা কথা শুনিয়ে ফেলে তাকে। এই শাকচুন্নির ঘরে শাকচুন্নি, এসব কি মেসেজ পাঠাইলি তুই আমায়? তোর মন মানসিকতা এত নিচু, তা আমার ধারণার বাইরে ছিল। সি সি সি। আরে হৃদ, আমার কথাটাকে শোন। কি শোনাবি তুই আমায়? মেসেজে কি লিখলি এখন তা তুই মুখে বলতে চাস? আমাকে বলতে দে আগে। রাকিবের সাথে ট্রুথ অফ ডেয়ার খেলার সময় আমি ডেয়ার নেওয়ায় সে আমাকে এই মেসেজটা দিয়ে বলল এটা যে কোনো একটা ছেলেকে পাঠাতে, তারপর তাকে স্ক্রিনশট দিতে। এসব বাজে মেসেজ কোনো ডেয়ারের মাঝে পড়ে? ডেয়ার নিয়ে ফেসে গেলাম। কি আর করবো বল? আন্দাজি কোন ছেলেকে পাঠাবো বল? তাই তোকে পাঠিয়ে ওকে স্ক্রিনশট পাঠালাম। আমি খারাপ কিছু করলাম বল? না, খুব ভালো করছেন আপনি। আর আপনার এই ভালো আমার লাইফটাকে দিয়ে দিছে শালির ঘরের শালি। কেন রে মামা, কিছু হইছে? ফোন খাটের উপর রেখে আমি বাইরে ছিলাম, আর তখন আরশি এসে মেসেজটা দেখে। গ্লাস পাতি ভেঙে চুরে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। কি বলিস হৃদ? তাহলে সমস্যাটা তো সাংঘাতিক। দাঁড়া, আরশির নাম্বার দে, আমি কথা বলছি তার সাথে। ফোন রাখ বেয়াদব সেমডি। হৃদ দৌড়ে গিয়ে দেখে আরশি ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছে। হৃদ বাইরে থেকে দরজা থাপ্পড় দিচ্ছে। ভেতরে বসে বসে কাঁদছে আরশি, কান্না ভেজা চোখে অভিমানী মুখে দরজার দিকে তাকিয়ে আছে। তাহলে হৃদ ভাইয়া তলে তলে এইসব করে বেড়ায়? তাহলে কি দরকার ছিল আমার সাথে এইভাবে মায়া বাড়ানোর? কেন আমায় ভালোবাসতে শিখিয়েছে সে? তোমার ভালো মুখের আড়ালে যে এমন একটা খারাপ মানুষ লুকিয়ে আছে তা আমার ধারণার বাইরে ছিল হৃদ ভাই। আর কখনো তোমার মতো খারাপ মানুষকে নিয়ে স্বপ্ন দেখব না। আজ থেকে সব শেষ। একটু ভালোবাসার জন্য অনেক কিছু সহ্য করেছি আমি। কথাগুলো মনে মনে বলতে বলতে দরজার দিকে তাকিয়ে আছে আরশি। ওদিকে হৃদ উত্তেজিত হয়ে দরজায় জোরে জোরে আঘাত করছে। প্লিজ আরশি, আমায় ভুল বুঝে তুই নিজের ক্ষতি করিস না। প্লিজ আরশি, দরজা খোল। এবার আরশি অবাক হয়ে চোখ বড় বড় করে আছে। সে ভাবলো কিভাবে ওর মতো খারাপ মানুষের জন্য আমি আত্মহত্যা করব। আরশি, দরজা না খুলে আমি কিন্তু দরজা ভেঙে ভেতরে চলে আসবো বলছি। এবার হৃদের সাথে রাত ও তার বাবা মা, ভাবি, মামা মামি সবার গলা শোনা যাচ্ছে। চুপচাপ দরজার দিকে তাকিয়ে আছে আরশি। এবার খেয়াল করলো কেউ সত্যি সত্যি দরজা ভাঙার চেষ্টা করছে, কারণ এতক্ষণ হয়ে গেল ওদের ডাকে কোনো রেসপন্স দেয়নি আরশি। আরশি এবার চুপচাপ ধীর পায়ে দরজা খুলে দিতেই রুমে প্রবেশ করলো সবাই। প্রথমে আরশির গালে ঠাস করে একটা চর বসিয়ে দেয় হৃদ। উপস্থিত সবাই হা করে তাকিয়ে আছে হৃদ ও আরশির দিকে। হৃদ রাগী ও করুণ দৃষ্টিতে আরশির দিকে তাকিয়ে বলে ওঠে,
কি শুরু করেছিস তুই? এভাবে ডাকাডাকির পরেও কেউ এভাবে দরজা বন্ধ করে বসে থাকে? এতগুলো মানুষকে টেনশন রাখতে খুব মজা পাচ্ছিলি তুই, তাই না? হৃদ রাগী চোখে কথাগুলো বললেও গভীর একটা মায়া কাজ করছিল তার মুখে। যেন হারিয়ে ফেলা প্রাণ আবার ফিরে পেয়েছে সে। গালে হাত দিয়ে হা করে হৃদ ও উপস্থিত সবার দিকে তাকিয়ে আছে আরশি। হৃদের এমন রুম কাঁপানো থাপ্পড়ের কোনো প্রতিবাদ করলো না মা, বাবা, ভাইয়া, কেউ কিছু বলছে না। রাত্রি চৌধুরী ও চৈতি মিলে টেবিলে খাবার সাজিয়ে রেখেছিল। তারপরই এত কিছু ঘটে গেল। এবার নীরবতা ভেঙে রুদ্র চৌধুরী বলে ওঠে, অনেক হয়েছে, এখানে শেষ করো এসব। অনেকবার বেড়েছিস তুই আরশি। আর হৃদ, আরশি যাই করুক তাকে এভাবে আমাদের সামনে থাপ্পড় মারা তোমার উচিত হয়নি। সরি আঙ্কেল, ওর এমন কাজে প্রচুর রাগ উঠে গিয়েছিল মাথায়। আচ্ছা, এখানেই সব শেষ করে খেতে আসো। রুদ্র চৌধুরীর করা কথায় খেতে চলে গেল আরশিও। সবাই ক্ষেপে আছে তার ওপর। এখন তেরামি করা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। তাই চুপচাপ মুখ গোমরা করে সকলের সাথে খেতে বসলো সে। বৃষ্টিকে সবার সামনে খাইয়ে দিচ্ছে রাত। রাত এভাবে সবার সামনে কখনোই খাইয়ে দেয়নি তাকে। তাই লজ্জায় না পারছে কারোর দিকে তাকাতে, না পারছে চুপচাপ খেতে। আপনি খান না, আমি নিজে খেতে পারবো তো। তোমাকে এত কথা বলতে বলেছি, চুপচাপ খাও। আজ কতদিন পর এইভাবে বাসায় খাবার খাচ্ছ। আমি খাইয়ে দিচ্ছি, তুমি চুপচাপ খেতে থাকো। এত কিছুর মাঝেও তাদের এমন কাণ্ড দেখে হেসে দিল আরশি ছাড়া বাকি সবাই। সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে। গালে কারো আলতো স্পর্শ পেয়ে ঘুম ভেঙে যায় আরশির। দেখে হৃদ গভীরভাবে তাকিয়ে আছে তার মুখের দিকে। রাগী চোখে তাকিয়ে আছে আরশি। হৃদ চরমারা গালে হাত বোলাতে বোলাতে বলে ওঠে, খুব ব্যথা পেয়েছিলি তাই না? হাত পা সরিয়ে ছিটিয়ে গভীর ঘুমে আসন্ন আরশি। আরশির ঠিক মাথার পাশটায় বসে আছে হৃদ। তাকিয়ে আছে আরশির ঘুমন্ত চেহারার দিকে। বাম গালটা লাল হয়ে আছে, 5 আঙ্গুলের দাগ এখনো স্পষ্ট। আরশির মায়াভরা মুখে 5 আঙ্গুলের দাগ চোখে পড়লেই যেন অন্তরাত্মা কেঁপে ওঠে হৃদের। নিজের অজান্তেই হাতটা চলে যায় আরশির গালে, আঙ্গুলের দাগগুলোর উপর। গালে কারো হাতের স্পর্শ অনুভব করতেই জেগে ওঠে আরশি। দেখে হৃদ করুণ চোখে তাকিয়ে আছে তার দিকে। হৃদকে দেখে রাগটা এসে মাথায় ভর করলো আরশির। হৃদ আরশির দিকে তাকিয়ে শান্ত গলায় বলে উঠল, খুব ব্যথা পেয়েছিলি তাই না? এবার মেজাজটা বিগড়ে গেল আরশির। ইচ্ছে করছে খাট থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে মেরে ফেলতে। ও, খাট থেকে ফেললে তো মরবে না, মাথায় তুলে বারান্দা থেকে ছুঁড়ে নিচে ফেলে দিতে। কিন্তু আফসোসটা রয়ে গেল শুধু শক্তির অভাবে। না হলে আজ ঠিকই বারান্দা থেকে ছুঁড়ে ফেলে দিত। শরীরে আরশি, ভেবেছিলাম তুই তখন দরজা বন্ধ করে নিজের কোনো ক্ষতি করে ফেলছিস। তার ওপর আবার এভাবে ডাকাডাকির পরেও দরজা খুললি না। সব মিলিয়ে নিজের একটা কন্ট্রোল করতে পারিনি আমি। আরশি একটা নিঃশ্বাস ছেড়ে শান্ত গলায় বলে ওঠে, হৃদ ভাই, তোমাকে আমি এই নিয়ে কোনো প্রশ্ন করেছি? আর সরি বলছো বা কেন? দোষটা তো আমারই, কাউকে একটু বেশি ভালোবেসে ফেলা। আমি কিছু মনে করিনি হৃদ ভাই, তুমি চলে যাও এখান থেকে। আমায় ভুল বুঝিস না আরশি, মানুষ কখনো কখনো যা দেখে তা সত্যি হয় না, সত্যিটা আড়ালেই থেকে যায়। জানো ভাইয়া, তুমি ছোট থেকে যেভাবে আমার পাশে ছিলে, এভাবে কেউ আমায় সাপোর্ট করে যায়নি, এমনকি নিজের ভাইয়াও না। যখন আমার ধীরে ধীরে বোঝার বয়স হয়েছে, তখন আমি সব বুঝতাম, সব অনুভব করতে পারতাম। কিছু বুঝি আর না বুঝি এটা বুঝতাম যে কেউ একজন আমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। সবসময় আমায় আগলে রাখতো। অনুভূতিগুলো মনেই ছিল, কখনো প্রকাশ করা হয়নি। কিন্তু যেদিন শুনি বাবা মার বিয়ে ঠিক করে ফেলেছে, বিশ্বাস করো সেদিন যেন চারদিকটা শুধু অন্ধকার মনে হয়েছিল আমার কাছে। তবুও হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে নিজেকে শক্ত করলাম, কারণ আমি চাইনি বাবাকে কষ্ট দিতে। আমি চাইনি এই নিয়ে তোমার আর রাত ভাইয়ার 25 বছরের বন্ধুত্ব নষ্ট হোক। আমি চাইনি আমার পরিবার অন্য একটা পরিবারের কাছে লাঞ্ছিত হোক। তাই না চাইতেও সেদিন তোমার সাথে এভাবে খারাপ ব্যবহার করেছিলাম। আমি জানতাম তোমাকে এসব বললে তুমি সব কিছু এলোমেলো করে ফেলতে। আমি চেয়েছি তুমি চলে যাও, কারণ তোমার সামনে দিয়ে আমি অন্য কারো হয়ে যাব, এটা আমি সহ্য হতো না আমার। মনে মনে নিজেকে এটা বুঝিয়েছিলাম যে অনেকেরই তো ভালোবাসাটা ব্যর্থতায় ছেয়ে যায়, আমারটা না হয় ব্যর্থই থেকে যাক। তুমি আবার ফিরে আসার পর থেকেই মনটা অভিমানে ভরেছিল। তুমি যেদিন চলে যাচ্ছিলে সেদিন তোমার চোখের পানি সবার সামনে প্রকাশিত হয়েছিল, কিন্তু আমি হাসি মুখে বিদায় দিয়েছি তোমায়। কিন্তু সেদিন আমার চোখ থেকে কতটা পানি ঝরেছে তা শুধু এই অন্ধকার রুম
আর ভেজা বালিশ জানে। কিন্তু পরে যখন শুনি লোকটা ফ্রড, তারপর বিয়েটা ভেঙে যায়। সেদিন আমার অনুভূতিটা ছিল অন্যরকম। অপেক্ষা করতে থাকি কখন তুমি আসবে। তুমি ফোন দিয়ে যখন সবার সাথে কথা বলতে, তখন আমি তাকিয়ে থাকতাম ওদিকে, কখন তুমি আমার সাথে কথা বলার জন্য আমাকে খুঁজবে। কিন্তু তুমি আমার কথা জিজ্ঞেসও করতে না, ফোন কেটে দিতে। আমার নাম্বার থেকে ফোন দিতে চেয়েও বসে বসে কাঁদতাম, কারণ তোমাকে ফোন দেওয়ার যোগ্যতাটা আমি ধরে রাখতে পারিনি। শুধু তোমার নাম্বারটার দিকে ফোন দিব দিব বলে তাকিয়ে থাকতাম। হুট করে আঙুলের চাপ পড়ে একদিন ফোন চলে গেল। কিন্তু সেদিন বুঝতে পারলাম তুমি আমাকে তোমার ফোন থেকে অনেক আগে ব্লক করে দিয়েছো। যেদিন তুমি ফিরে এলে, সেদিন আমি তোমার দেওয়া শাড়িটাই পরে তোমার সামনে গিয়েছিলাম, যা তুমি আমার কয়েকজন বান্ধবীকে পরতে দেখে আমার জন্য নিয়ে এসেছিলে। ভেবেছিলাম ওটা পরে তোমার সামনে গেলে তুমি খুশি হবে, কিন্তু সেদিন তুমি আমার দিকে ফিরেও তাকাওনি। তখন ভাবতাম তুমি হয়তো অভিমান করে আসো, আর আমাকেই তোমার অভিমান ভাঙাতে হবে। কারণ আমি তখনও বিশ্বাস করতাম আমার হৃদ ভাইয়া শুধু আমাকেই ভালোবেসেছিল, আর ভালোবাসে এবং ভালোবাসবেও। কিন্তু তুমি তোমার অভিমানটাকেই বড় করে রাখলে, অন্য কাউকে জড়িয়ে নিয়েছো নিজের সাথে। বিশ্বাস করো, আজ আমার কোনো অভিযোগ নেই তোমার প্রতি। আমার ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। ভালোবাসাকে ধরে রাখতে আমি ব্যর্থ। সরি, আজ তোমাকে আমি বলবো, বেহায়ার মতো এতদিন তোমাকে বিরক্ত করেছি বলে আমি কিছু মনে করিনি। প্লিজ তুমি চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও। তোকে জিজ্ঞেস করেছিলাম তুই আমায় ভালোবাসিস কিনা, কিন্তু তুই সেদিন নাটাকেই উত্তর হিসেবে বেছে নিলি। তুই যদি সেদিন একটিবার বলতি তুই আমায় ভালোবাসিস, তাহলে আজ সবটা অন্যরকম হতো। আমি আর কিছু বদলাতে চাই না হৃদ ভাই, তুমি চলে যাও। তোমারও এখন কেউ আছে, আর সেও তোমার কাছে এই বৃষ্টি ভেজা রাতে একান্তে সময় চায়। আমাকে একটু একা থাকতে দাও। হৃদ পকেট থেকে ফোনটা বের করে তৃণের নাম্বারে ফোন দিল। দুইবার ফোন দিলেও সে ফোন ধরল না, হয়তো মরার মতো ঘুমাচ্ছে এতক্ষণে। হৃদ আবার ফোন দিতে তৃণা ফোন ধরে ঘুম কাতর গলায় বলে ওঠে, হ্যালো, এত রাতে ফোন দিলি? দরকার ছাড়া তোকে কখনো ফোন দেই? তা দিস না, আর কখনো দিবিও না। এখন এত রাতে কেন ফোন দিলি? তাড়াতাড়ি বলে ফোন রাখ। আমি তো এখন ফোন দিলাম তোকে প্রেমের গল্প শোনাতে। এইটা তোর কাছ থেকে আমি কখনো আশাও করি না, কারণ আমি জানি তুই কখনোই আমার প্রেমালাপ করতে ফোন দিবি না। আর সে আসে না তোর জন্য? বাজে বকা বন্ধ কর, বুঝতেই যখন পারছিস। এখন নে আরশির সাথে কথা বলে সেই প্যাচটা লাগালি, ওটা ছুটা। বলেই ফোনের স্পিকার অন করে দেয় হৃদ। তৃণা পুরো ব্যাপারটা খুলে বলে আরশিকে। আরশি নিচের দিকে চেয়ে আছে। ইস, না বুঝে খারাপ ভেবে কত কথাই না বলে ফেলেছিলাম তাকে। হৃদ আরশির দুই গালে হাত রেখে বলে ওঠে, এবার বিশ্বাস হলো? আরশি মাথা নিচু করে ছোট্ট করে বলে ওঠে, ওকে, তাহলে এখন ঘুমা, গুড নাইট। তুমি কি এখনও আমায় আগের মতো ভালোবাসো? আর কোনো উত্তর না দিয়েই হেঁটে বেরিয়ে গেল হৃদ। আরশি পেছন থেকে বলে ওঠে, তুমি সত্যি খুব নিষ্ঠুর হৃদ ভাই। রাত তখন 12টা, এখনও ঘুমায়নি রাত ও বৃষ্টি। আজ কতদিন পর কাছে পেল একে অপরকে। বৃষ্টি তার জেলে থাকার গল্প বলছে, আর রাতের টি শার্ট ভিজিয়ে কাঁদছে। রাতও জড়িয়ে নিয়ে আসে বৃষ্টিকে তার বাহু ডোরে। 1টা বাজলো, 2টা বাজলো, 3টা বাজলো, তাও ঘুম নেই কারো চোখে। ঘুমাতে ঘুমাতে আরও 1-1.5 ঘন্টা পার হয়ে গেল। কখন যে রাত পার হয়ে গেল খেয়ালই করেনি তারা। রাতে বৃষ্টিও হয়েছিল, কিন্তু এখন আর নেই। আজানের ধ্বনিতে মুখরিত হয়ে উঠল পুরো শহরটা। চারদিকে পাখির কোলাহল। রাত বৃষ্টিকে বলে ওঠে, চলো ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপর একেবারে ঘুমাই। বিছানায় শ্রাবণ ঘুমাচ্ছে। শ্রাবণের দুই গালে দুজনেই চুমু দিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে শ্রাবণের দুই পাশে দুজন শুয়ে ঘুমিয়ে পড়ে। রাতও বৃষ্টি। বাইরের সোনালি রোদ গায়ে এসে পড়তেই ঘুম ভাঙে বৃষ্টির। রাতে বৃষ্টি হওয়ায় বাইরের গাছের পাতাগুলো সোনালি রোদে চিকচিক করছে। বৃষ্টি উঠে দেখে 8:30 পার হয়ে গেছে। রীতিমতো মাথায় হাত দিল বৃষ্টি, কারণ সে কখনো এত বেলা পর্যন্ত ঘুমায় না। বৃষ্টি উঠে রাতের দিকে তাকালো, দেখে রাত শ্রাবণের দিকে কাত হয়ে শুয়ে আছে, আর শ্রাবণের মাথাটা রাতের বাহুর মাঝে। উঠে পর্দাগুলো সরিয়ে দিতেই সোনালি রোদগুলো রাতের মুখটা পুরোপুরিভাবে স্পর্শ করে যাচ্ছে। একটা হাসি দিয়ে আবার পর্দাগুলো টেনে দিল বৃষ্টি, কারণ সারা রাত ঘুমাতে পারিনি বেচারা, এখন একটু ঘুমাক। ফ্রেশ হয়ে নিচে চলে গেল বৃষ্টি। রুদ্র চৌধুরী ততক্ষণে অফিসে চলে গেল।
রাত কয়েকদিন এদিক ওদিক দৌড়াদৌড়ি করে রুদ্র চৌধুরী সামলালো সব। আজও রাত ঘুমাচ্ছে, তাই সেই চলে গেল অফিসে। প্রায় রাত 10টার দিকে রাত উঠে একটু রাগারাগি করে সবার সাথে, কেন তাকে সকাল সকাল না জানিয়ে বাবাকে অফিসে পাঠালো। শ্রাবণকে কোলে নিয়ে হাঁটছে রাত। বৃষ্টি গিয়ে রাতের কাছে দাঁড়ায়, দেখে শ্রাবণ রাতের কোলে ঘুমাচ্ছে। শ্রাবণের মুখে হাতে চুমুতে ভরিয়ে দিতে থাকে বৃষ্টি। রাত বৃষ্টিকে থামিয়ে বলে ওঠে, কি করছো? আমার ছেলেটাকে কি চুমু দিয়ে মেরে ফেলার প্ল্যান করলে নাকি? হুম, ওটা শুধু আপনার না, আমার ছেলে। আসো বাবু, বলি শ্রাবণকে আবার চুমু দিল বৃষ্টি। রাত ভুরু কুঁচকে বৃষ্টিকে প্রশ্ন করে ওঠে, আচ্ছা বলো তো, গাছকে যত্ন করা দরকার নাকি সে গাছের ফলকে? বৃষ্টি মুখের উপরে বলে দিল, অবশ্যই গাছকে, কারণ গাছ থেকে আমরা অসংখ্যবার ফল পাই। রাত এবার একটু দুষ্ট হাসি দিয়ে বলে ওঠে, তোমার কথার কাজের কোনো মিল নেই, কারণ তুমি ফলকে আদর করে ভরিয়ে ফেলছো আর গাছের দিকে ফিরেও তাকাচ্ছ না। এটা কি মানা যায় বলো? হিসেবে তোমার গাছকেই বেশি আদর করা দরকার। বৃষ্টি ভুরু যুগল কুচকে তাকিয়ে আছে রাতের মুখের দিকে। পাশ দিয়ে বৃষ্টি হেঁটে যেতেই রাত্রি চৌধুরী ডেকে বলে ওঠে, বৌমা এদিকে আসো তো। জি মা বলুন। তোমার চুলের এই অবস্থা কেন? পাখির বাসার মতো হয়ে আছে। আসলে মা, বুঝছি, আমার সাথে আসো। কোথায়? গেলেই দেখবে। বৃষ্টি নিচে বসে আছে আর খাটে বসে মাথায় তেল লাগিয়ে দিচ্ছে রাত্রি চৌধুরী। রাত্রি চৌধুরীর মাঝেই যেন নিজের মাকে খুঁজে পায় বৃষ্টি। ইস, সবাই যদি তার শাশুড়ির মতো হতো। বৃষ্টি হৃদ বসে বসে গল্প করছে। বৃষ্টি হৃদকে বলে ওঠে, আচ্ছা গতকাল রাতের কাহিনীটা কি হলো? একজন রাগ করে দরজা বন্ধ করেছিল, অপরজন আরও রেগে গালটা লাল করে দিল। বাহ, দেখার মতো ছিল দৃশ্যটা। মজা নিচ্ছ ভাবি? আরে না না, আচ্ছা কি হয়েছিল আপনার আর আরশির মাঝে? আর বলো না ভাবি, ওই যে আমার একটা বান্ধবী আসলো না ওই দিন। হ্যাঁ, ত্রিনা। সে আমার সাথে দুষ্টুমি করে একটা মেসেজ দিয়েছিল, আর তা আরশি দেখে রাগে এসে রুমের দরজা বন্ধ করে দেয়। আমার ভয় হলো উল্টাপাল্টা কিছু করে বসেনি তো আবার। বাহ, একটা মেসেজের জন্য এত কিছু! কি অদ্ভুত প্রেম রে বাবা আপনাদের। তারপর আর কি? বেচারি আমার সাথে কথা বলে বন্ধ করে দিল। আচ্ছা তারপর আমি কি আর তাকে অভিমানী করে রাখবো? ত্রিনাকে ফোন দিলাম, আরশির সাথে কথা বলিয়ে তাকে বিশ্বাস করালাম যে ত্রিনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আচ্ছা তারপর? গল্প ওখানেই শেষ। আচ্ছা তারপর আর কি? আচ্ছা তারপর তুমি কি আমার সাথে মজা করছো? আচ্ছা তারপর? ধুর, সব ঠিকঠাক কেটে গেল কয়েকদিন। রাত তখন 10টা। হৃদ গাড়ি নিয়ে এসে আরশির বাসার সামনে দাঁড়ায়, ফোন দিয়ে বলে নিচে আসতে। আজ আকাশটাও ফুরফুরে, কিছুটা সময় ঘুরবে দুজন মিলে। আরশিও আপত্তি না করে নিচে চলে গেল। হৃদ ড্রাইভিং করছে আর তার কাঁধে মাথা রেখে আছে আরশি। হৃদ ড্রাইভিং করতে করতে বলে ওঠে, লজ্জা করে না একটা বিবাহিত ছেলের কাঁধে মাথা রাখতে? না, এই ব্যাপারে আমি সম্পূর্ণই নির্লজ্জ। গাড়ি চলছে একটা নির্জন রাস্তায়। হুট করেই ব্রেক চাপায়। সামনের দিকে একটু ঝুঁকে পড়ে আরশি। মাথা উঠিয়ে তাকিয়ে দেখে সামনে অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে, সবার হাতে একটা করে গান। ভয়ে গলা শুকিয়ে আছে আরশির। এরা ডাকাত নয় তো? হৃদের হাতটা আরও শক্ত করে জড়িয়ে ধরল আরশি। একটা ছেলে আরশির হাত ধরে টেনে গাড়ি থেকে নামিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে তাকে। আরশি বারবার কেঁদে কেঁদে হৃদকে ডাকছে, কিন্তু তার চিৎকার পৌঁছালো না হৃদের কান অবধি। একটা প্রসারিত হাসি দিয়ে গলা থেকে হেডফোনটা কানে নিয়ে গাড়ি ঘুরিয়ে সেখান থেকে চলে যাচ্ছে হৃদ। পেছন থেকে আরশি বারবার ডাক দিচ্ছে তাকে। একসময় হৃদের গাড়িটা আরশির চোখের আড়াল হয়ে গেল। পেছন থেকে কেউ একজন একটা কাপড় দিয়ে বেঁধে নিল আরশির চোখ জোড়া। ভয়ে জোরে জোরে কাঁদতে থাকে আরশি। চোখ বাঁধা অবস্থায় আরশিকে কোথায় যেন নিয়ে যাচ্ছে ছেলেগুলো। আরশি একটু কথা বলার সাহসও পাচ্ছে না, কারণ তার মাথায় একটা গান ঠেকানো। চুপচাপ তাদের সাথে হাঁটছে আরশি। হঠাৎ আরশিকে কোথাও যেন এনে দাঁড় করালো তারা। ভয়ে রীতিমতো কাঁপছে সে। তার একটাই ভাবনা, হৃদ ভাইয়া কেন এভাবে ছেলেগুলোর হাতে তুলে দিয়ে চলে গেল এত রাতে। হঠাৎ একটা ছেলে এসে আরশির গলায় একটা ধারালো ছুরি ধরল। এবার আরশি নিশ্চিত আগামীকাল সকালে সূর্যটা হয়তো তার দেখা হবে না। হিসকে হিসকে কাঁদছে আরশি। হঠাৎ পাশ থেকে একটা ছেলে বলে ওঠে, বস, মরার আগে অন্তত চোখের বাঁধনটা খুলে দিন, চারপাশটা একটু দেখুক। আরশি তখনও কাঁদছে। একটা ছেলে এসে চোখ খুলে দিল আরশির।
ধীরে ধীরে চোখ খুলল আরশি। চারপাশটা অন্ধকার। হুট করে লাইটের আলোয় আলোকিত হলো চারদিক। সামনে তাকাতেই দেখে হৃদ হাঁটু গেড়ে একটা ডায়মন্ডের রিং নিয়ে তার সামনে। চারপাশটা নানান রকম বেলুন, নানান রকম আলোয় ঝলমল করছে। ঢুম ঢুম করে ফাটা আওয়াজে কেঁপে ওঠে আরশি। ছোট ছোট রং বেরঙের কাগজের টুকরোগুলো মাথায় এসে পড়ছে তার। আরশির চোখ বরাবর চোখ রেখে বলে ওঠে, উইল ইউ ম্যারি মি? সলসল দৃষ্টিতে হৃদের দিকে তাকিয়ে আছে আরশি। ভয় যেন এখনো কেটে উঠেনি তার। হৃদ আরশির অনামিকা আঙুলের রিংটা পরিয়ে উঠে দাঁড়ায়। আরশির দুই গালে হাত রেখে বলে ওঠে, আজ চুপ করে আসিস যে? আরশি বড় বড় শ্বাস নিয়ে বাচ্চাদের মতো ভ্যাভা করে কেঁদে দেয়। হাসিতে নড়ে ওঠে হৃদের সারা শরীর। হৃদ হাসতে হাসতে বলে ওঠে, কিরে বাচ্চাদের মতো কাঁদছিস কেন? আচ্ছা আরও জোরে জোরে কাঁদতো। তোকে তো এখন পুরো বাচ্চা বাচ্চা লাগছে। একেবারে ফ্রেমবন্দি করে রাখার মতো। এই সামি, জনি, দারুণ লাগছে না তোদের ভাবিকে? ভিডিও করতো। সামি খেলনার গানটা আঙুলে ঘুরাতে ঘুরাতে বলে ওঠে, যা হয়েছে তোমার প্ল্যানই হয়েছে মামা। ভয় বেচারির কলিজে শুকিয়ে গেছে তোমার জন্য। এখন তোমার জিনিস তুমি সামলাও, আমরা বরং বাইরে ওয়েট করি। এই সবাই চল। রুমের বাইরে চলে গেল সবাই। আরশি এবার কান্নার গতি স্লো করে এলো পাথারি কিল দিতে থাকে হৃদের বুকে। হাসতে হাসতে হৃদকে নিজের সাথে শক্ত করে মিশিয়ে নেয় হৃদ। এবার আর কিল দেওয়ার জায়গাটুকু অবশিষ্ট রইল না। মিশে আছে হৃদের সাথে। বেশ কিছুক্ষণ পর হৃদ খেয়াল করলো আরশি শান্ত হয়ে মিশে আছে তার সাথে। হৃদ ওভাবেই বলে ওঠে, ভয় পেয়েছিলি? খুব। এমন ভয়ঙ্কর সারপ্রাইজ আমি কখনো পাইনি। আগে কখনো পাইসনি বলেই তো এই সারপ্রাইজটা এমন ছিল। আরও একটা সারপ্রাইজ আছে, দেখবি? আরশি এবার হৃদের বুক থেকে মাথা উঠিয়ে বলে ওঠে, না না, এমন ভয়ঙ্কর সারপ্রাইজ আর পেতে চাই না আমি। আমার প্রাপ্তির পাল্লা আজ পরিপূর্ণ। আচ্ছা চোখ বন্ধ কর। কেন? কর না। হৃদের কথায় চোখ বন্ধ করে রইল আরশি। হুট করে আরশিকে কোলে তুলে হাঁটা শুরু করে হৃদ। কোথায় নিয়ে যাচ্ছ আমায়? একদম চোখ খুলবি না। হৃদ আরশিকে নামিয়ে বলে ওঠে, এবার চোখ খোল। আরশি চোখ খুলে দেখে বাবা মা ভাইয়া ভাবি মামা মামি হৃদের বন্ধুরা সবাই উপস্থিত। সামনে একটা বড় কেক রাখা। হৃদ আরশির হাতে ছুরিটা দিয়ে নিজে সহ সবাই মিলে কেকটা কেটে একে একে সবার মুখে তুলে দিল। আরশির বুঝতে বাকি রইল না এই প্ল্যানে সবাই জড়িত ছিল। রাত 3টা বাজে সবাই গিয়ে ঘুমিয়ে পড়ল। শুধু ঘুম নেই আরশির চোখে। এই মাঝরাতে তার জন্য এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল, তা ছিল তার ধারণার বাইরে। বারবার তাকাচ্ছে হাতে হৃদের পরিয়ে দেওয়া রিংটার দিকে। সত্যি কি আজ হৃদ ভাই আমাকে নিজের করে নিল, নাকি এটা আমার স্বপ্ন? হৃদের পাশে বসে আছে আরশি। হৃদ ঘুমাচ্ছে আর আরশি এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মুখের দিকে। হৃদের ঠিক মাথার পাশে আরশি। হৃদ কাত হয়ে আরশির কোমর জড়িয়ে ধরে নিল। এবার জিহ্বায় কামড় দিল আরশি। কিভাবে ফেসে গেল সে। এখন যেতে চাইলো, নিশ্চিত হৃদয়ের ঘুম ভেঙে যাবে। কি আর করা যায়? আরশি ওড়নার এক কোণ দিয়ে হৃদের কানে সুড়সুড়ি দিতে থাকে। তবুও নড়ছে না হৃদ। এবারও হতাশার নিঃশ্বাস ছাড়তে হলো তাকে। দেখতে দেখতে আরও কিছুক্ষণ কেটে গেল। আরশি নিচু হয়ে হৃদের দুই গালে চুমু দিল, এরপর কপালে আবার গালে। হুট করে হৃদের চোখ খোলাতে যেন আকাশ থেকে পড়ল আরশি। জিভে আবার একটা ছোট্ট করে কামড় দিয়ে অসহায় দৃষ্টিতে হৃদের দিকে তাকিয়ে আছে। নিজেকে নিজে হাজারো বকা দিচ্ছে। ধুর আরশি, কি হলো আজ তোর? পাগল টাগল হয়ে গেলি নাকি? নিজের হবু বরের হাতে এভাবে ধরা মানা যায়? হৃদ গম্ভীর গলায় বলে ওঠে, কি করছিলে? মানে আসলে আমি সারা মুখ তো চুমু দিতে দিতে ভিজিয়ে ফেললি। আর আমার এই হতবাকা ঠোঁট জোড়া কি তোর চোখে পড়েনি? আসলে দুর্নীতিতে শুধু দেশ না, তোর মনটাও দুর্নীতিতে ভরে গেছে। কোথাও 16 আনা, আবার কোথাও 1 আনাও নাই। আরশি আমতা আমতা করে এক দৌড়ে চলে গেল সেখান থেকে। আরশি বৃষ্টিকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। সে কি উল্লাস! ভাবি, থ্যাংক ইউ সো মাচ। সবাই এইসব জানলো কি করে? নিশ্চয়ই তুমি জানিয়েছো সবাইকে। আমি ধরো ভয়ে ছিলাম বাবা মাকে কীভাবে বলবো। তুমি যে এত সহজে সবাইকে মানিয়ে নিবে, ওয়াও, জাস্ট ফাটাফাটি ভাবি। যা তোমার জন্য এই উপলক্ষে আমার পক্ষ থেকে একটা ট্রিট। ডান। আমি তো কাউকে কিছু বলিনি। তাহলে সেদিন রাতে সব কি এমনি এমনি শেষ হয়ে গেল? হৃদ ভাইকে সবাই জিজ্ঞেস করলো, কেন তুমি হঠাৎ এমন করলে? তখন হৃদ ভাই সবাইকে বুঝিয়ে বলল বিষয়টা। আর বাবা মেনে নিল। মেনে না নিয়ে উপায় আছে?
লুডো খেলবে ভাবি? না, ইচ্ছে করছে না। আর তুমি এমনিতেও চুরি করে খেলো। আমি কি চোর? যাও, খেলবই না তোমার সাথে। বিয়ের পর আমি তোমার বিয়ের পর আমি আমার বরের সাথে খেলবো। হুম, তা তো জানি। বিয়ের পর তো তুমি তোমার বরের সাথেই খেলবা। আরশি একটু লজ্জা ভঙ্গিতে বলে ওঠে, কি খেলবো? বোঝো না? না, বুঝি না। বৃষ্টি হেসে বলে ওঠে, আমি লুডো খেলার কথা বলছি। তুমি কি ভাবছিলা? আরশি লজ্জা ভঙ্গিতে 2 হাত দিয়ে মুখ ঢেকে হেসে দেয়। বৃষ্টি আরশির দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি কিন্তু অনেক খারাপ আছো আরশি। আরশি আর হৃদের বিয়েটা এত তাড়াতাড়ি দেবে না হৃদের বাবা। আগে তাদের বিজনেসের সব ঠিকঠাক হোক, তারপর হৃদের হাতে সব বুঝিয়ে দিয়ে নিশ্চিত হবে সে, তারপর বিয়ে। সব মিলিয়ে প্রায় বছরখানেক লেগে যেতে পারে, তারপর বিয়ে নিয়ে চিন্তা। এভাবে কেটে গেল আরও 1.5 বছর। এখন সব ঠিকঠাক। আজ হৃদ ও আরশির বিয়ে হলো, সারা বাড়ি সাজানো হয়েছে। হৃদ ও আরশি দুজনেই 2 রুমে রেখে বাসর ঘর সাজাচ্ছে হৃদের বন্ধুরা। শ্রাবণ হাতে ঘড়ি পরে চোখে চশমা লাগিয়ে দৌড়াদৌড়ি করছে এদিক ওদিক, আর চারদিকে পিট করে তাকাচ্ছে। বৃষ্টি শ্রাবণের পেছন পেছন দৌড়াতে দৌড়াতে হয়রান। এই কম বয়সও শ্রাবণের ফাজলামির মাত্রাটা আকাশ ছোঁয়া। ঠিকমতো কথা বলতে না শিখলেও কিভাবে শয়তানি করতে হয় তা শিখে গেছে ভালো করে। সারাদিন চোখে চোখে রাখতে হয় তাকে। এই একটা ছেলেকে নিয়েই যেন বৃষ্টির জীবন তেনা তেনা। বাসর ঘরে বসে আছে আরশি, ফুলে ফুলে সাজানো রুমটা। হৃদ দরজা খুলে ভেতরে আসতেই ঠিকঠাক হয়ে বসে আছে আরশি। আরশি অপেক্ষায় আছে হৃদ কখন এসে তার ঘুমটাটা তুলে বলবে, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, একদম আমার স্বপ্নে আসা পরীর মতো। হৃদ এসে তার ঘুমটা তুলে থুতনিতে হাত রেখে বলে ওঠে, মাশাআল্লাহ, তোকে আজ ঠিক আমার স্বপ্নে আসা পেতনির মতো লাগতেছে রে। রাগে মুখ লাল হয়ে যায় আরশির। এই রাগটাও যেন হৃদের মুখে ফুটে ওঠা হাসির কারণ। দরজার ওপাশ থেকে শ্রাবণ বারবার দরজায় থাপ্পড় দিচ্ছে। পুপি পুপি, দরজা খোলো, আমি এসে গেছি। আরশি ও হৃদ দুজনে তাকিয়ে আছে দরজার দিকে। আরশি হৃদের দিকে চেয়ে বলল, আমি ওকে নিয়ে আসি, আমার সাথে সারা ঘুমায় না। কি, শ্রাবণকে নিয়ে আসবি তুই? তা আবার আজ? সমস্যা কি? তা না হলে তো নিশ্চয়ই হট্টগোল বাজিয়ে দিবে। আর শোনো, তুমি আমায় এখন থেকে তুই তুই করে বলবা না, আমি তোমার বউ ভাই। আচ্ছা বাবা, আমি তোকে তুমি করেই বলবো। তবু আজ শ্রাবণকে আনিস না, কাল থেকে না হয় ওকে নিয়ে ঘুমাস। আজ বুঝিয়ে ওর মায়ের কাছে পাঠিয়ে দে। বাইরে শ্রাবণের কান্নাকাটি শোনা যাচ্ছে। বৃষ্টি থেকে নিতে আসলেও তার হাত পা ছোড়াছুড়ি, কান্না শুরু হলো, কারণ সে আজ তার পুপির সাথেই ঘুমাবে। শ্রাবণের কান্নাকাটিতে বাড়ির মানুষ জড়ো হয়ে গেছে ওখানে। এদিকে বৃষ্টি শ্রাবণকে নানান কিছু লোভ দেখেও মানাতে পারছে না। অবশেষে আরশি নিয়ে এলো শ্রাবণকে। তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে ওর মায়ের কাছে দিয়ে আসবে। প্রায় 3 ঘন্টা পার হয়ে গেলেও আরশি শ্রাবণের মাথায় হাত বোলাতে বোলাতে বলতে থাকে, ঘুমাও বাবা। কিন্তু শ্রাবণের চোখে আজ ঘুমিয়ে আসছে না। খাটের এক পাশ থেকে একটা বেলুন নিয়ে খেলা করছে সে। হৃদ মাথায় হাত দিয়ে বসে আছে খাটের এক কোণে। পাশ থেকে শ্রাবণ বলে ওঠে, তাত্তু, তোমাকে কি আমি ঘুম পালানি গান শোনাবো? বাবা, এত পটপট না করে তুই একটু ঘুমা। না, আমি আজ ঘুমাবো না, আমি তোমাদের সাথে গল্প করব। হৃদ এবার মাথা গরম করে বলে ওঠে, গল্প না, মাথায় তুলে আছাড় দেবো তোকে। হৃদের বকা শুনে শ্রাবণ উঁচু গলায় বলে ওঠে, আম্মু। হুট করে হৃদ শ্রাবণের মুখ চেপে ধরে বলে ওঠে, বাবা চুপ থাক চুপ থাক। এভাবেই কেটে গেল আরশির বাসরটা। শ্রাবণের 5 বছর পার হলো। রাতের হাত ধরে হাসপাতালের বাইরে পায়চারি করছে সে। কিছুক্ষণ পর ডাক্তারের ডাকে ভেতরে গেল সবাই। দেখে হৃদের কোলে একটা ফুটফুটে মেয়ে, পাশে শুয়ে আছে আরশি। শ্রাবণ বলে ওঠে, চাচ্চু, ওকে একটু আমার কোলে দাও। রাত বলে ওঠে, তুমি এখন নিতে পারবে না বাবা, ও খুব ছোট, আর পরে নিও। আচ্ছা তাহলে চাচ্চু, তুমি একটু নিচু হও, আমি ওকে দেখি। হৃদ হাঁটুর উপর ভর দিয়ে শ্রাবণকে দেখালো, কারণ না হলে শ্রাবণ এখন হাসপাতালেও একটা গন্ডগোল বাজিয়ে দেবে কান্না করে। এই দেখো বাবা। শ্রাবণ হৃদের মেয়েটার ছোট ছোট হাতগুলো ধরে একটা চুমু দেয়। হাসি মুখে বলে ওঠে, ওর নাম হবে মেঘলা, কারণ সে শুধু শ্রাবণের আকাশেই ভেসে উঠবে, শ্রাবণের মেঘ হয়ে। শ্রাবণের কাছে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে, বিশেষ করে বৃষ্টি আর রাত। এই পিসি ছেলে বলে কি? সমাপ্ত। গল্পটা নিয়ে আপনাদের মতামত জানাবেন, সুন্দর হলেও বলবেন আর ভুল হলেও ধরিয়ে দেবেন।